দর্শক আমন্ত্রণ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। সম্প্রতি রাজধানীর আশেপাশের যে শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলগুলোতে চলছে শ্রমিক অসন্তোষ এবং শিল্প কলকারখানায় যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি নিয়ে আসলে উদ্বিগ্ন হয়ে পড়ছেন দেশের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। আমরা দেখেছি যে এই ঘটনার জের ধরে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিক অসন্তোষ এখনও চলমান এবং সেই শ্রমিক অসন্তোষ কিংবা অস্থিরতা নিরসনে ব্যবসায়ীদের থেকে শুরু করে শ্রমিক নেতারা এবং সেই সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের মহলও এটার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সেই সব এলাকাগুলোতে যৌথ বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে যে হঠাৎ করে এই তৈরি পোশাক সহ শিল্প কলকারখানায় হঠাৎ করে এই অস্থিরতার কারণ কি এবং এর পেছনে আসলে কোন কোন বিষয়গুলো কাজ করছে আর এটার প্রভাবই বা কী পড়বে আমাদের অর্থনীতিতে এবং বিশেষ করে রপ্তানিতে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আমরা তো দেখছি যে প্রায় 2 সপ্তাহ ধরে এই অস্থিরতা চলছে, তো আপনি কি মনে করছেন এখন আসলে পরিস্থিতিটা কি এবং এই অস্থিরতাটার আসলে কারণ কি হঠাৎ করে? দেখুন, বিষয়টা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশের সকল মানুষের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু আমরা বিদ্যমান দেখছি। আপনি শুধুমাত্র শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকেই বললেই হবে না। আপনি যদি প্রশাসন চিন্তা করেন অথবা এডুকেশন সেক্টরকে চিন্তা করেন, সমস্ত জায়গায় কিন্তু মানুষ এখন একটা চিন্তার ধারা, চিন্তা করার যে প্রবণতা সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। সেটার এক ধরনের ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতেও এসে পড়েছে। আমরা আসলে প্রাথমিক অবস্থা আমি এভাবেই বলবো যে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, আমি শ্রমিক ভাইদের কথা বলছি, যে আমাদের দাবি কোনটা আর অ্যাপিল কোনটা। আচ্ছা, আমরা দেখা গেছে যে এখানে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি ওনাদের দাবিগুলোকে পর্যালোচনা করে যে বিষয়গুলি আসলে এমিকেবলি সেটেলমেন্ট করা খুবই সম্ভব এবং হয়েছেও, কিন্তু ঠিক বাংলাদেশ যেহেতু একটি বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বিবেচনায় হয়তো এই আমাদের শ্রমিক সেক্টরও এই ধরনের একটা বাতাবরণ হয়েছে যে আমাদেরও মনে হয় আন্দোলন করা উচিত, আমাদের সমস্ত দাবিগুলি এই মুহূর্তেই বাস্তবায়িত হওয়া উচিত। তারাও সমস্ত সমস্যার সমাধান এখনই চায় এবং আন্দোলনের মাধ্যমে চায়। আচ্ছা, এটা ছাড়াও যে জিনিসটা আমরা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে এখানে আমাদের বিজনেস লিডাররা বলছেন যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কথাও বলছেন, সেই জিনিসটাকেও কিন্তু আমরা একদম ফেলে দিতে পারি না। এই জিনিসটাও আমাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে যে এখানে আসলে বেনিফিশিয়ারি কারা এবং এখানে ইন্ধনদাতা কারা। হ্যাঁ, এই জিনিসটাও আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিজিএমই থেকে শুরু করে বিটিএমই সবাই কিন্তু, আপনারা এই খাতের উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু বলছেন যে বিদেশি ষড়যন্ত্রকারীদের এটা একটা হাত রয়েছে। তো আসলে কেন এটা মনে হচ্ছে? দেখুন, বিদেশি ষড়যন্ত্র এটা আমরা বলতেই পারি, কিন্তু এখানে আমি মনে করি আমাদেরও একটা সোল সার্চিং করা উচিত। সেটা হচ্ছে যে আমরা এই সুযোগটা আসলে কেন দিব। ব্যবসায়িক ক্ষেত্রে আসলে যখনই কেউ একটা অপরচুনিটি পাবে সেই অপরচুনিটিটা সেটা গ্র্যাব করবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের খুবই সচেতন থাকা উচিত যেন আমাদের মধ্যে এই ধরনের আনরেস্ট অথবা এই ধরনের একটা ক্যাওয়াটিক সিচুয়েশন যেন তৈরি না হয়। এটা হচ্ছে নাম্বার 1। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এটা খুবই বহুল প্রচলিত এবং আলোচিত একটি বিষয় যে আসলে আমাদের পার্শ্ববর্তী অথবা আমাদের যারা কম্পিটিটর রয়েছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন অথবা তারা এটাকে আরেকটু ইগনাইট করার চেষ্টা করছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এখনও একটা বড় পর্যালোচনা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই বিষয়গুলোকে খতিয়ে দেখতে এবং খুঁজে বের করতে। না, তাহলে আপনারা কিছুদিন আগেও মানে সংবাদ সম্মেলন বলবো না, যে আপনাদের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে, সেখানে আপনারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং আপনারা সেখানে বলেছেন যে 10 থেকে 12 জন বা কিছু মানুষ যারা মোটামুটি চিহ্নিত কিংবা প্রশাসনের উচ্চ পর্যায়ে তারা ওয়াকিবহাল, যে এই সমস্ত মানুষগুলো আসলে এই আন্দোলনের সঙ্গে জড়িত। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? আরেকটি বিষয় আমরা সাংবাদিক হিসেবে যেটা শুনেছি যে ঝুট কেন্দ্রিক রাজনীতিও কি এটার মধ্যে আছে কিনা?
দেখুন 10 থেকে 12 জনের যে কথাটা হয়েছে সেটি আসলে একটি অঞ্চলকে কেন্দ্র করে হয়েছে, যে একটি অঞ্চলে হয়তো 10 থেকে 12 জনের ফেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মনে করি না শুধু 10 থেকে 12 জন, এর পিছনে একটা বড় শক্তি কাজ করছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে মাল্টিলেটারাল মানে বিভিন্ন পক্ষের একটা সংযোগ এখানে রয়েছে। শুধুমাত্র শ্রমিকরা এই আন্দোলনকে কিন্তু এইভাবে আমি মনে করি যে এই জায়গায় নিয়ে আসার মতো ক্যাপাসিটি হোল্ড করেন না, যদি ওনারা কোনো ধরনের এই মানে সাপোর্ট অথবা এই ধরনের কোনো সহযোগিতা অন্য কোনো পক্ষ থেকে না পেয়ে থাকেন। হ্যাঁ, তো সেই বাস্তবতায় আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করছিলেন যে মানে তাহলে সরি আমি হয়তো ভুলে গেছি। আমি বলছি যে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু মানে একটা সরকার গিয়েছে, নতুন আর একটা সরকার এসেছে, ঝুটকেন্দ্রিক যে রাজনীতিটা আমরা পোশাক খাতে লক্ষ্য করি, সেরকম কোনো প্রবণতা এখানে আছে কিনা? এটা আসলে কি জানেন, আমরা ওভার দ্য কাউন্টার হয়তো বলে দিতে পারি যে জুটকেন্দ্রিক আলোচনা মানে একটা বিবাদ। ইয়াস, কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই হচ্ছে, কারণ এটা আমরা সকলেই জানি আনঅফিসিয়ালি যে আসলে জুট ব্যবসাগুলো নিয়ন্ত্রণ সবসময় সরকার আশ্রিত কিছু লোকজন সেটা করত। বর্তমান বাস্তবতায় যেটা হয়েছে, যেহেতু একটি পতিত সরকার ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি, তো মানে সেই সরকারের লেজুর বৃত্তি যারা করেছেন, যারা কিনা বিগত দিনে জুটের ব্যবসার সাথে সংযুক্ত ছিলেন, তো সেই জায়গাটাতে কিছু পরিবর্তন হচ্ছে। এইটা ওদের জন্য একটা ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে নানান ধরনের ভেস্টেড ইন্টারেস্টেড কালচার আর কি এরকমই, এটা খুবই দুঃখজনক। এটা হওয়া কোনোভাবেই উচিত না। এত বড় একটা ইন্ডাস্ট্রিতে এই জায়গাটাতে এরকম ডিসরাপশন থাকা উচিত ছিল না এবং এখনো উচিত নয়। কিন্তু এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে আসলে এইভাবেই হয়তো চলছিল, কিন্তু আমার মনে হয় নতুন বাস্তবতায় এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে এই ছোটোখাটো বিষয়গুলো আমরা কিভাবে আগামী দিনে আসলে সমাধান করতে চাই। এই বাস্তবতা আমি এই পর্যায়ে এটা বলেই শেষ করতে চাই যে আসলে এই যে জুট কেন্দ্রিক ব্যবসা, শুধুমাত্র এটা কিন্তু ব্যবসা নয়, আমি মনে করি এর সাথে নানান ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কিন্তু একটা সংযোগ তৈরি হয় এই জুট কেন্দ্রিক ব্যবসাকে কেন্দ্র করে। জি, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে হ্যাঁ, আমরা খেয়াল করেছি রিপোর্টিং করতে গিয়ে যে সমস্ত ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ চলছে, সেগুলো হয়তো এক পর্যায়ে মালিক বন্ধ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু অনেক ফ্যাক্টরি আছে যেগুলো বন্ধ করতে হয়েছে বা মালিক বন্ধ করেছেন, কিন্তু ওগুলোতে শ্রমিক অসন্তোষ হয়নি। এই হয়তোবা মালিক মনে করছেন যে শ্রমিক অসন্তোষ হয়তোবা এখানেও ছড়িয়ে পড়বে বা এখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, নানা আশঙ্কার কারণে সে আগাম সতর্কতামূলক সে ফ্যাক্টরি বন্ধ করেছে। আমার কথা হচ্ছে যে এই যে অজানা আশঙ্কা থেকে যে ফ্যাক্টরি বন্ধের প্রবণতাটা, এইটা আসলে কেন, এটার নেপথ্য কারণটা কি? আপনি সঠিক বলেছেন যে আসলে আমরা পর্যালোচনা করে দেখেছি যে যেই সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যেই বন্ধ হয়েছে, এর মধ্যে সকল ফ্যাক্টরিতে কিন্তু আনরেস্ট ছিল না। গুটি কয়েক ফ্যাক্টরিতে এরকম আনরেস্ট ছিল, কিন্তু দেখা গেল যে মালিকরা অনেকেই মিলে একটা অঞ্চলকে বন্ধ করে দিচ্ছেন। তো এই বিষয়টা আমি মনে করি আসলে কিছুটা অবিবেচনা প্রসূত। হ্যাঁ, এখানে আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল, আরেকটু এঙ্গেজড হওয়া দরকার ছিল শ্রমিকদের সাথে। এরকম আবার এটা একটা সেন্সে এটা খুবই স্বাভাবিক। আসলে আমার পাশের ফ্যাক্টরিতে যদি আনরেস্ট হয়, তাহলে আমি একটা সেফটি মেজার হিসেবে আমি চেষ্টা করব যে আমার ফ্যাক্টরিতে যেন না হয়, সেক্ষেত্রে বন্ধ করে দেওয়ার। বাট আমি আরেকটা বিষয়, যদিও সেটা সেন্সিটিভ, সেটা আসলে আলোচনায় কিছুটা হলেও আনতে চাই, যে আমাদেরকে দেখা উচিত যে এই যে বন্ধ করে দেওয়ার পিছনে অথবা বন্ধ করতে অনুপ্রাণিত করার পিছনে কারো কোনো ইন্ধন রয়েছে কিনা, কোন ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে, সেই বিষয়গুলি আমাদের দেখা উচিত। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে আসলে বিগত সময়ের কিছু আলোচিত সমালোচিত ফ্যাক্টরিগুলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে, মানে ওই ধরনের কোনো আনরেস্ট না থাকার কারণে দুই একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যেগুলো সেগুলো বন্ধ করা হয়েছে। আমি মনে করি এই দেশটা আমাদের সকলের, সুতরাং এখানে এই গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করে আমাদের অর্থনীতি অনেকটা এগিয়ে চলছে। সেই বাস্তবতায় এখন এমন একটা সময় এসেছে যে আমাদের যে আন্দোলনমুখী মানসিকতা, সেই মানসিকতা থেকে উঠে এসে সকলে আবার এই সেক্টরটাকে, আবার আমাদের অর্থনীতিটাকে আসলে ঘুরে দাঁড়ানোর পিছনে কাজ করে। তৈরি পোশাক সহ শিল্প কলকারখানায় যে অস্থিরতা চলছে, সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, বিরতির পর আমরা যে আলোচনায় ছিলাম, আপনি বলছিলেন যে কিছু কিছু কারখানা আছে যেগুলো তো আনরেস্ট নেই বা ছিল না, কিন্তু সেগুলো বন্ধ করা হয়েছে।
তার মানে কি? তার মানে যে বিষয়টা আলোচনা হচ্ছে যে ষড়যন্ত্রের পাঠ কিংবা কনস্পাইরেসি থিওরির আলোকে যদি আমরা ধরি যে সেটাও একটা থাকতে পারে, তো তাহলে সেক্ষেত্রে আসলে সমাধানটা কি হতে পারে? দেখুন, এখানে আশঙ্কাটা দুই ধরনের হতে পারে। একটা আশঙ্কা হচ্ছে শ্রমিকদের মধ্যে একটা আশঙ্কা যে তাদের যে সমস্ত দাবি দেওয়ার ক্ষেত্র, এটা তো একটা আলোচনা আমরা করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে মালিক পক্ষ। তো এখানে বিগত 15-16 বছরের বাস্তবতায় এখানে দেখতে হবে যে অনেক শিল্প মালিক, শিল্প উদ্যোক্তারা কিন্তু সরকার আশ্রিত ছিলেন, সরকারের সাথে সুসম্পর্ক মেনটেন করেছেন, সেটা তো নিঃসন্দেহে বলাই যায়। তো এখানে কিন্তু একটি বিষয় দেখা গিয়েছে যে অনেকেই, আমাদের শিল্প উদ্যোক্তাদের মধ্যে অনেকেই একটা অজানা আশঙ্কায় ভুগছেন যে আসলে উনি কি আগামী দিনে শাস্তির আওতায় আসবেন কিনা, বা ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন রয়েছে কিনা। তো এই যে একটা বিষয় দেখা গেল যে উনি অনেকেই দেশের বাইরে আছেন, অনেকেই হয়তো নিজে ফ্যাক্টরিতে যেতে পারছেন না। এই জায়গাটাতে আমরা যদি এইভাবে বলতে চাই যে আসলে সরকারের পক্ষ থেকে এক ধরনের একটা মেসেজ যাওয়া উচিত যে প্রত্যেক সেক্টরে যেরকম দুর্বৃত্তরা রয়েছেন, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যেও এরকম কিছু থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা মেসেজ যাওয়া উচিত এবং একটা বিভাজন করা উচিত যে আসলে কারা এই ব্যবসায়িক ক্ষেত্রে দুর্বৃত্তায়ন করেছে আর কারা আসলে সঠিক ব্যবসায়ী। তাহলে পরে কিন্তু দেখবেন যে যারা দুর্বৃত্তায়ন করেছে তারা এক ধরনের একটা এক পাশ হয়ে যাবেন। দেন কিন্তু আমাদের মনে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং আমরা আমাদের এই সমস্ত জিনিসগুলিকে উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদের আরো সহজ হয়ে উঠবে বলে আমি মনে করি। তাহলে সেক্ষেত্রে ওয়েটা কি, কিভাবে সেটা হতে পারে? আমরা সকলেই জানি যে বিগত দিনে এই আমাদের অর্থনৈতিক সেক্টরে কারা দুর্বৃত্তায়ন করেছে, সেই বিষয়গুলিকে সামনে নিয়ে এসে তাদের বিষয়গুলিকে এক্সপোজ করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সে বিষয়ে ইতিমধ্যেই কাজ চলছে, বাট আমার মনে হয় সরকারের এখানে আর একটু সুনির্দিষ্টভাবে নজর দেওয়া উচিত, যাতে করে এই জিনিসটা আরো স্পষ্টীকরণ করা যায় যে আমরা আসলে দুষ্টের দমন আর শিষ্টের পালন আসলে আমরা কিভাবে করতে চাই। এই বিষয়টাকে আমার মনে হয় যে খুব ক্লিয়ারলি আমাদের সামনে এক্সপোজ করা উচিত। আপনি বলছিলেন যে কিছু ব্যবসায়ী তারা ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ করে রাখতে পারে কিংবা অজানা আশঙ্কার কারণে বন্ধ রাখতে পারে, কিন্তু আমরা তো জানি যে এই সরকার তো শিল্পের নিরাপত্তা নিশ্চিত করছে, যৌথ বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করছে, তারপরও ফ্যাক্টরি খোলা রাখতে বাধাটা কোথায়? একটা জিনিস যেটা আমরা বলতে চাই যে একটা জিনিস হচ্ছে যে সেলফ সেন্সরশিপ। কিছু কিছু ব্যবসায়ী যেটা করছেন যে আমি ফ্যাক্টরিতে যেহেতু যেতে পারছি না, আমার বিরুদ্ধে হয়তো এলিগেশন আছে অথবা এক ধরনের ভ্যাকুয়াম আমার নামে আছে, ঠিক আছে না, তো সেক্ষেত্রে আমি যেতে পারছি না, আমি লুক আফটার করতে, এর থেকে তো ভালো আমার ফ্যাক্টরি বন্ধ রাখা। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে মানে রিয়েল প্রবলেম, যেখানে আসলে আপনি যেটা বললেন আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি, সেটা কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো সেইভাবে রিস্টোর হয়নি। হ্যাঁ, আমরা পুলিশের যে সাপোর্টের কথা বলছি, সেই জিনিসগুলি কিছু কিছু ক্ষেত্রে এখনো আমরা কিন্তু সেই সেবাগুলি ঠিকঠাক পাচ্ছি না। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র পুলিশ নয়, শিল্প পুলিশ নয়, এখানে যৌথ বাহিনীর যে বিষয়টি রয়েছে সেটিকে আরো ইন্টেন্সিফাই করা উচিত। না, আমরা তো লক্ষ্য করছি যে সরকারের তো আন্তরিকতা আছে, সরকার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আপনারাও তো সরকারের সঙ্গে ডিরেক্টলি কাজ করতে পারেন। সেখানে আসলে মানে আপনাদের নেতৃত্বের শূন্যতা আছে কিনা, যে বা আপনারা অভিভাবক শূন্যতায় ভুগছেন কিনা আপনাদের প্রতিনিধি হিসেবে? এইটা একটি ভালো কথা বলেছেন। আসলে যে সকলে মিলেই আমাদেরকে এই কাজটা করতে হবে। আমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের মনোযোগতে একটা পরিবর্তন এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সকলে আমরা যার যার অবস্থান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারছি না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে। আরেকটি বিষয় যেটি আমি এই পর্যায়ে আসলে আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে যে একটি দেশ তো কিন্তু আমাদের সকলের, এই দেশটাকে আমাদের সকলকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশে অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, রাজনীতিকে বলেন, সেই বাস্তবতায় ইতিমধ্যেই আমাদের একটি যেই সরকার গঠিত হয়েছে, আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। উনি সর্বজন স্বীকৃত একজন মানুষ, সে ব্যাপারে আমাদের সন্দেহ নাই। তার ব্র্যান্ডটাকে আপনারা কাজেও লাগাতে পারেন, পূর্ণ আস্থা আমাদের রয়েছে এবং উনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন মানুষ। সেই বাস্তবতা আমরা যেটি বলছিলেন আপনি, আমরা ওনার ব্র্যান্ডটাকে কাজে লাগাতে চাই আমাদের সেক্টরে। কিন্তু এখানে একটি ছোট আমরা একটা আমাদের মূল্যায়ন বলতে চাই এই পর্যায়ে, সেটা হচ্ছে যে এই যে সরকার গঠিত হলো, এখানে আমরা দেখেছি আইনজ্ঞ আছেন, এখানে আমরা দেখেছি একাডেমিশিয়ান আছেন, এখানে সামাজিক সংগঠক আছেন।
আমি মনে করি একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি বড় ভূমিকা কিন্তু আছে। অর্থনীতির চালিকা শক্তি আমরা বলি। সেই বাস্তবতায় এই পরিষদে যদি আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে পরে কিন্তু এই জিনিসগুলি আরও সহজভাবে উপস্থাপন করাও সহজ হতো এবং সমাধান করাও কিন্তু সহজ হতো। যেটি আমরা বিগত দিনে দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের ক্ষেত্রে, আমরা দেখেছি ব্যবসায়ীদের প্রতিনিধি এখানে থাকেন, কিন্তু এই জায়গাটা আমার কাছে কিছুটা মিসিং মনে হয়। বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার মতো একটা এই নামটা বললে তো আমাদের আসলে আবার দুঃস্বপ্ন তাড়া করে আমাদেরকে। বেসরকারি উপদেষ্টার নামে যে লুটপাট করা হয়েছে সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মনে করি সরকার পরিচালনার মেইন স্ট্রিমে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকা উচিত। আপনার কি মনে হয় যে এরকম মানে সরকারের যদি ব্যবসায়ীদের একজন প্রতিনিধি থাকে তাহলে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধানগুলো সহজ হবে? নিশ্চয়ই সহজ হবে। আপনি দেখেন যে একটা ব্যবসায়ী সে ভালো করে জানে যে আসলে কেন প্রবলেমটা তৈরি হয়, প্রবলেমের গোড়ায় যেতে তার জন্য সহজ হয় এবং অতি দ্রুততম সময়ে সে ফ্যাক্ট ফাইন্ডিংসটা করতে পারে। দেন আপনি যখন জানতে পারলেন একটা আসলে রোগের বিশেষত্ব, তখন কিন্তু আপনি তাকে সুস্থ করার জন্য আপনি দ্রুততম সময়ে তাকে করতে পারবেন, তাই না, রেস্কিউ করতে পারবেন। সেই বাস্তবতা আমি মনে করি যে এই ব্যবসায়িক সেক্টরকে উন্নয়নের স্বার্থে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারে অঙ্গাঙ্গিভাবে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকা উচিত। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন, আপনাদের এই টেক্সটাইল সেক্টরের জন্য আসলে করণীয় কি এখন? আমার প্রাথমিক যেই দাবি, খুবই সংক্ষিপ্তভাবে, আচ্ছা, আমি প্রাথমিক যে দাবি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। এটা হচ্ছে প্রাইমারি ডিমান্ড আমাদের। এটা ছাড়া কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলি চলবে না। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের সমাধান অত্যন্ত দ্রুততম সময়ে করতে হবে। এই দুইটা বিষয় হচ্ছে প্রাইম। দেন আমরা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পরিকল্পনা করে আগাতে পারবো। যদি এই দুটো বিষয় নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমরা আগামী দিনের ভবিষ্যতে কিছুই দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, পার্শ্ববর্তী দেশ ভারত তো প্রণোদনা দিচ্ছে, আপনাদের সেক্ষেত্রে আপনারা কত দূর? দেখুন, প্রণোদনার বিষয়টি আমাদেরকে একটা নেগেটিভ মার্কেটিং করা হয়েছে যে আমরা প্রণোদনা চাই, ইনসেন্টিভ চাই। আমি এ পর্যায়ে এইভাবে বলতে চাই, ইনসেন্টিভ শুধুমাত্র ক্যাশ টাকা দিয়ে দেওয়া না সরকারের পকেট থেকে। আমরা বলতে চাই যে ইনসেন্টিভ একটা শিল্পকে বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। যেমন একটি উদাহরণ আমি দিই, আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আপনি বলছেন যে ভারত এই টেক্সটাইল সেক্টরে যে কোনো একটি শিল্পী প্রতিষ্ঠান করার ক্ষেত্রে নানান ধরনের ইনসেন্টিভ দেয়। এর মধ্যে একটা ইনসেন্টিভ হচ্ছে আপনি যদি 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, সেখানে টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড নামে তারা কিন্তু 40% আপনাকে গ্রান্টস দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে একটা। দেন তারা রোড টেপ, নানান রিভেট, এই ধরনের নামে নানান ধরনের প্রণোদনা তাদেরকে দিচ্ছে। আমরা যে জিনিসটা বলতে চাই, আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আসলে বিভিন্নভাবে ইনসেন্টিভাইজ করা যেতে পারে। এর মধ্যে একটা হতে পারে যে সরাসরি প্রণোদনা, তাছাড়া হতে পারে যে যে ইনডাইরেক্ট ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। সেই বিষয়গুলি আমাদের মনে হয় এখন সময় এসছে টেক্সটাইল সেক্টরকে রেভিনিউ আর্নিং সেক্টর হিসেবে বিবেচনা না করে এমপ্লয়মেন্ট জেনারেশন ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করার একটা সময় কিন্তু বর্তমানে এসেছে। জি, আমরাও আশা করি যে সরকার আপনাদের এই পরামর্শটা আমলে নেবেন। জি, আব্দুল্লাহ আল মামুন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।